শীতের রাতে টিভি দেখছিলাম। ছেলে এসে আমার পাশে বসল। মা, খুব ঠান্ডা ঘু। আমি কম্বল দিয়ে ঢেকে দিলাম। সে বলল, তুমিও ঢুকো কো। একসাথে কম্বলের নিচে বসে টিভি দেখছি। হঠাৎ সে আমার কাছে সরে এলো। মা, তোমার কাছে কত গরম লাগে খু। আমি হাসলাম। সে আরও কাছে এসে বলল, সত্যি মা, তোমার শরীরের উষ্ণতা আমার ভালো লাগে খু। আমি একটু অস্বস্তি বোধ করলাম। সে কম্বলের নিচে আমার হাত ধরে ফিসফিস করে বলল, মা, এই শীতে তুমি আমার একমাত্র উষ্ণতা। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হয়ে সারা জীবন উষ্ণ রাখো। বিয়ে করো আমাকে। কি কম্বলের নিচে আমার শরীর গরম হয়ে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী সেন। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম রিতেশ সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় রাত। আমি ভাবতেই পারিনি যে রাহুলের কথাগুলোর পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গোপন সত্য। কিন্তু শুরুতেই সব বলে দিলে তো মজা থাকে না। তাই গল্পটা শুরু করি সেই দিন থেকে যখন আমাদের বাড়িতে প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। সেটা ছিল গত মাসের ১৯শে ডিসেম্বর। সকাল সকাল আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পিঠে হাত রাখল। মা, তুমি কি জানো আমাদের বাড়ির নিচে কি আছে? আমি হাসতে হাসতে বললাম, কি আবার? মাটি আর পোকামাকড়। কিন্তু রাহুল গম্ভীর মুখে বলল, না মা, সেখানে আছে একটা গুপ্ত সুড়ঙ্গ। এবং সেই সুড়ঙ্গের শেষে আছে এক অবিশ্বাস্য রহস্যও। প্রথমে আমি রাহুলের কথাকে বাচ্চাদের ফ্যান্টাসি ভেবে হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি মিথ্যে বলছি না। গতকাল রাতে বাড়ির পেছনে মাটি খুঁড়তে গিয়ে আমি একটা পুরানো কাঠের দরজা পেয়েছি। আমার মনে হলো রাহুল হয়তো কোনো পুরানো বই পড়ে কল্পনা করছে। কিন্তু তার চোখে এমন একটা নিশ্চয়তা ছিল যে আমি ভাবলাম একবার দেখে আসি। রাহুল আমাকে নিয়ে গেল বাড়ির পেছনে। সত্যিই সেখানে মাটির নিচে একটা পুরানো কাঠের দরজা দেখা যাচ্ছিল। আমার অবাক লাগল। রাহুল, এটা কবে থেকে এখানে? রাহুল বলল, আমারও জানা নেই মা। কিন্তু এই দরজাটা খুললে নিচে একটা সিঁড়ি আছে। আমি একটু ভয় পেলাম। সিঁড়ি? তুমি নিচে গিয়েছ? রাহুল মাথা নাড়ল। হ্যাঁ মা, নিচে একটা বড় ঘর আছে। আর সেই ঘরে আছে অনেক পুরানো জিনিসপত্র। আমার কৌতূহল বেড়ে গেল। কি ধরনের জিনিসপত্র? রাহুল রহস্যময় হেসে বলল, সেটা তোমাকে নিয়ে গিয়ে দেখাব। তবে একটা শর্ত আছে। আমি জিজ্ঞেস করলাম, কি শর্ত? রাহুল বলল, তুমি কাউকে বলতে পারবে না। এমনকি বাবা বা পূজাকেও না। আমি ভাবলাম, এটা তো শুধু একটা পুরানো ঘর হতে পারে। তাতে গোপন রাখার কি আছে? কিন্তু রাহুলের জেদের কাছে হার মানলাম। রাহুল দরজাটা খুলে দিল। সত্যিই নিচে একটা পাথরের সিঁড়ি নেমে গেছে। সিঁড়িটা বেশ পুরানো, তবে মজবুত। আমরা নিচে নামতে শুরু করলাম। নিচে নামতে নামতে আমার মনে হলো যেন আমরা মাটির অনেক গভীরে চলে যাচ্ছি। প্রায় ৫০টা সিঁড়ি নামার পর আমরা একটা বড় ঘরে পৌঁছলাম। ঘরটা দেখে আমার চোখ ছানাবড়া। এটা কোনো সাধারণ ঘর নয়। দেয়ালে অনেক পুরানো ছবি আঁকা। সেই ছবিগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো রাজার আমলের। ঘরের মাঝখানে একটা বড় কাঠের টেবিল। টেবিলের উপর অনেক পুরানো বই আর কাগজপত্র। আমি একটা বই হাতে নিয়ে দেখলাম। বইটা সংস্কৃত ভাষায় লেখা। আমি সংস্কৃত পড়তে পারি না, কিন্তু অনুমান করলাম এটা খুবই পুরানো। রাহুল বলল, মা, এই বইগুলো পড়ে আমি জানতে পেরেছি যে এই জায়গাটা আগে ছিল একজন তান্ত্রিকের গুপ্ত আস্তানা। আমার গা ছমছম করে উঠল। তান্ত্রিক? রাহুল মাথা নাড়ল। হ্যাঁ মা, এবং সেই তান্ত্রিক এখানে লুকিয়ে রেখেছেন একটা অমূল্য সম্পদ। আমি জিজ্ঞেস করলাম, কি সম্পদ? রাহুল একটা কাগজ তুলে নিয়ে বলল, এই কাগজে একটা মানচিত্র আঁকা। এই মানচিত্র অনুসরণ করলে পাওয়া যাবে একটা প্রাচীন রত্নভাণ্ডার। আমি কাগজটা দেখলাম। সত্যিই সেখানে অদ্ভুত সব চিহ্ন আঁকা। কিছু সংখ্যা আর কিছু তীর চিহ্ন। রাহুল বলল, মা, আমি এই মানচিত্রটা বোঝার চেষ্টা করেছি। আমার মনে হয় এটা আমাদের এলাকারই কোনো জায়গার মানচিত্র। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে বুঝলে? রাহুল একটা বিশেষ চিহ্ন দেখিয়ে বলল, দেখো মা, এই চিহ্নটা। এটা একটা নদীর মতো।
আর আমাদের বাড়ির পাশেই তো তিস্তা নদী বয়ে গেছে গিয়ে। আমি আরও মনোযোগ দিয়ে কাগজটা দেখলাম। সত্যিই মনে হচ্ছিল এটা আমাদের এলাকারই কোনো মানচিত্র। রাহুল বলল, মা, আমি চাই তুমি আমার সাথে এই রত্নভাণ্ডার খুঁজে বের করতে সাহায্য করো। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। এসব তো অনেক বিপজ্জনক হতে পারে। কিন্তু রাহুলের চোখে এমন একটা উৎসাহ দেখলাম যে মানা করতে পারলাম না। পরের দিন সকালে রাহুল আবার আমার কাছে এলো। মা, আমি সারারাত ওই মানচিত্র নিয়ে ভেবেছি। আমার মনে হয় আমি একটা সূত্র পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কি সূত্র? রাহুল উত্তেজিত হয়ে বলল, মানচিত্রে যে তীর চিহ্নগুলো আছে সেগুলো দিয়ে একটা পথ দেখানো হয়েছে। আর সেই পথটা শুরু হয়েছে আমাদের বাড়ি থেকেই গিয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমাদের বাড়ি থেকে? রাহুল মাথা নাড়ল, হ্যাঁ মা। মানচিত্রে একটা বাড়ির ছবি আছে। আর সেই বাড়ির পাশেই একটা গাছের চিহ্ন। আমাদের বাড়ির পাশেও তো একটা বড় আমগাছ আছে। আমি ভাবলাম হয়তো রাহুলের অনুমান সঠিক। কিন্তু এই রত্নভাণ্ডারের গল্পটা আমার কাছে একটু বেশিই ফ্যান্টাসি মনে হচ্ছিল। রাহুল বলল, মা, আজই আমরা অভিযান শুরু করি। আমি জিজ্ঞেস করলাম, অভিযান মানে কি? রাহুল বলল, মানচিত্র অনুসরণ করে রত্নভাণ্ডার খুঁজে বের করা। আমি একটু চিন্তিত হয়ে বললাম, রাহুল, এসব হয়তো শুধু কল্পনা। আসলে কোনো রত্নভাণ্ডার নাও থাকতে পারে। কিন্তু রাহুল বলল, মা, চেষ্টা না করলে তো জানতেই পারব না। আর যদি সত্যিই কিছু পাই? আমি ভাবলাম, ঠিক আছে, একবার দেখাই যাক। হয়তো এটা শুধু রাহুলের সাথে একটু সময় কাটানোর মতো ব্যাপার। আমি রাজি হয়ে গেলাম। রাহুল খুশি হয়ে বলল, চমৎকার। তাহলে আজ দুপুরের পর আমরা বের হব। আমি বললাম, কিন্তু তোমার বাবা আর পূজাকে কি বলবো? রাহুল বলল, বলবে যে আমরা একটু বেড়াতে যাচ্ছি। তারা সন্দেহ করবে না আগে। দুপুরের পর রিতেশ অফিসে চলে গেল আর পূজা বান্ধবীদের সাথে খেলতে গেল। আমি আর রাহুল মানচিত্র নিয়ে বের হলাম। প্রথমে আমরা গেলাম আমগাছের কাছে। রাহুল মানচিত্র দেখে বলল, এখান থেকে পূর্ব দিকে 100 পা হাঁটতে হবে। আমরা হাঁটতে শুরু করলাম। 100 পা হাঁটার পর রাহুল থামল। এখানে মানচিত্রে একটা পাথরের চিহ্ন আছে। আমি চারদিকে তাকালাম। সত্যিই সেখানে একটা বড় পাথর পড়ে আছে। রাহুল উত্তেজিত হয়ে বলল, দেখেছ মা? মানচিত্রটা সত্যি। আমিও একটু অবাক হলাম। এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ঘটনা। রাহুল আবার মানচিত্র দেখল। এখন দক্ষিণ দিকে 50 পা হাঁটতে হবে। সেখানে একটা গর্তের চিহ্ন আছে। আমরা দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলাম। 50 পা হাঁটার পর সত্যিই একটা ছোট গর্ত দেখতে পেলাম। গর্তটা প্রাকৃতিক, তবে মানচিত্রে ঠিক এই জায়গায় এই চিহ্নটা থাকা খুবই অদ্ভুত। রাহুল বলল, মা, এবার আমাদের যেতে হবে নদীর দিকে। মানচিত্রে নদীর পাড়ে একটা বিশেষ চিহ্ন আছে। আমরা তিস্তা নদীর দিকে হাঁটতে শুরু করলাম। নদীর পাড়ে পৌঁছে রাহুল মানচিত্র দেখে একটা নির্দিষ্ট জায়গায় গেল। সেখানে একটা পুরানো গাছের গুড়ি পড়ে আছে। রাহুল বলল, মা, মানচিত্র অনুযায়ী এই গাছের গুড়ির নিচে কিছু একটা আছে। আমি জিজ্ঞেস করলাম, কি আছে? রাহুল বলল, সেটাই তো দেখতে হবে। আমাদের এই গুড়িটা সরাতে হবে। গুড়িটা বেশ ভারী ছিল। আমরা দুজনে মিলে অনেক কষ্টে সরালাম। গুড়ির নিচে সত্যিই একটা ছোট গর্ত দেখতে পেলাম। গর্তটা মাটি দিয়ে ভর্তি ছিল। রাহুল হাত দিয়ে মাটি সরাতে শুরু করল। কিছুক্ষণ পর তার হাত একটা শক্ত জিনিসে লাগল। মা, এখানে কিছু একটা আছে। রাহুল সাবধানে জিনিসটা বের করল। এটা একটা ছোট কাঠের বাক্স। বাক্সটা পুরানো কিন্তু ভালো অবস্থায় আছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাহুল বলল, মা, এটা খুলে দেখি কি আছে। আমি একটু ভয় পেয়ে বললাম, রাহুল, এটা হয়তো কোনো বিপজ্জনক জিনিস। কিন্তু রাহুলের কৌতূহল তাকে থামাতে পারল না। সে বাক্সটা খুলল। বাক্সের ভেতর আরেকটা কাগজ আর একটা ছোট চাবি। কাগজটায় আরও কিছু চিহ্ন আঁকা। রাহুল কাগজটা পড়ে বলল, এটা আরেকটা সূত্র। এই চাবি দিয়ে কোথাও একটা তালা খুলতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কোনো তালা? রাহুল বলল, সেটা এই নতুন মানচিত্রে দেখানো আছে। আমি কাগজটা দেখলাম। এবারের মানচিত্র আরও জটিল। অনেক চিহ্ন আর সংখ্যা। রাহুল উত্তেজিতভাবে বলল, মা, এই মানচিত্র আমাদের নিয়ে যাবে আসল রত্নভাণ্ডারে। আগেরটা ছিল শুধু একটা পরীক্ষা। আমি ভাবলাম, এই গোটা ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এতদূর এসে আর ফিরে যেতে ইচ্ছে করছিল না। আমি বললাম, ঠিক আছে, এবার কোথায় যেতে হবে? রাহুল নতুন মানচিত্র দেখে বলল, এবার আমাদের যেতে হবে পুরানো কবরস্থানে। কবরস্থান শুনে আমার গা ছমছম করে উঠল। আমাদের গ্রামে একটা পুরানো কবরস্থান আছে। সেখানে অনেক পুরানো কবর।
মানুষ বলে সেই জায়গাটা ভুতুড়ে। আমি বললাম, রাহুল, কবরস্থানে? সেটা তো ভয়ানক জায়গা। রাহুল বলল, মা, ভয় পেলে তো রত্নভাণ্ডার পাওয়া যাবে না। তাছাড়া আমরা দুজন একসাথে আছি। সন্ধ্যা হয়ে আসছিল। আমি বললাম, আজ আর যাওয়া ঠিক হবে না। কাল দিনের বেলা যাব। রাহুল রাজি হয়ে গেল। আমরা বাড়ি ফিরে এলাম। সারারাত আমার ঘুম হল না। মনে হচ্ছিল আমরা এমন একটা রহস্যের মধ্যে পড়ে গেছি যার শেষ কোথায় জানি না। পরের দিন সকালে রাহুল আবার আমার কাছে এলো। মা, চলো আজই কবরস্থানে যাই। আমরা দুপুরের পর কবরস্থানের দিকে রওনা দিলাম। কবরস্থানটা আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। পুরানো কবরস্থানটা বেশ বড়। অনেক পুরানো সমাধি আর কবরের পাথর। জায়গাটা দেখতে সত্যিই ভয়ানক লাগছিল। রাহুল মানচিত্র দেখে বলল, আমাদের যেতে হবে কবরস্থানের একদম পেছনের দিকে। সেখানে একটা বিশেষ কবরের চিহ্ন আছে। আমরা কবরস্থানের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম। চারদিকে শুধু পুরানো কবর আর সমাধি। মাঝে মাঝে বাতাসে শুকনো পাতার আওয়াজ। খুবই ভয়ানক একটা পরিবেশ। রাহুল সাহসের সাথে এগিয়ে চলল। আমি তার পিছু নিলাম। কবরস্থানের পেছনের দিকে গিয়ে রাহুল একটা বিশেষ কবরের সামনে দাঁড়াল। কবরটা অন্যগুলোর থেকে একটু আলাদা। এর উপর একটা পাথরের ফলক আছে, কিন্তু কোনো নাম লেখা নেই। রাহুল বলল, মা, মানচিত্র অনুযায়ী এই কবরের পাশেই কোথাও একটা গোপন দরজা আছে। আমি চারদিকে তাকালাম। কোনো দরজার চিহ্ন দেখতে পেলাম না। রাহুল কবরের চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল। হঠাৎ সে একটা জায়গায় থেমে গেল। মা, এদিকে আসো। এখানে মাটিতে একটা ধাতব রিং আছে। আমি গিয়ে দেখলাম। সত্যিই মাটিতে একটা লোহার রিং আছে। রিংটা প্রায় মাটির সাথে মিশে গেছে। রাহুল বলল, এটা হয়তো কোনো দরজার হ্যান্ডেল। সে রিংটা টেনে দেখল। প্রথমে কিছু হল না, কিন্তু জোরে টানার পর হঠাৎ একটা বর্গাকার মাটির টুকরো উঠে এল। নিচে একটা গর্ত দেখা গেল। আমার অবাক লাগল। এটা একটা গোপন প্রবেশপথ। রাহুল বলল, দেখেছ মা? মানচিত্রটা একদম সঠিক। এখান থেকে নিচে নামতে হবে। গর্তটার ভেতর একটা সিঁড়ি নেমে গেছে। কিন্তু এখানকার সিঁড়ি আগেরটার থেকে অন্যরকম। এটা পাথর দিয়ে তৈরি এবং খুবই পুরানো। আমি একটু ভয় পেলাম। রাহুল, এখানে নামা নিরাপদ হবে তো? রাহুল সাহসের সাথে বলল, মা, এতদূর এসে এখন পিছিয়ে যাওয়া যায় না। তাছাড়া এই চাবিটাও তো ব্যবহার করতে হবে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। এবার আরও গভীরে যেতে হল। প্রায় 100 সিঁড়ি নামার পর আমরা একটা সুড়ঙ্গে পৌঁছলাম। সুড়ঙ্গটা বেশ চওড়া এবং লম্বা। দেয়ালে কিছু প্রাচীন চিত্র আঁকা। মনে হচ্ছিল কোনো রাজার আমলের কাজ। রাহুল বলল, মা, এই সুড়ঙ্গ দিয়ে হাঁটতে হবে। মানচিত্রে দেখানো আছে যে এর শেষে আছে একটা বিশেষ দরজা। আমরা সুড়ঙ্গ দিয়ে হাঁটতে শুরু করলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর সত্যিই একটা দরজা দেখতে পেলাম। দরজাটা লোহা দিয়ে তৈরি এবং তাতে একটা বড় তালা ঝুলছে। রাহুল উত্তেজিত হয়ে বলল, মা, এই তালাই তো। আমাদের চাবিটা এখানেই লাগবে। সে চাবিটা তালায় ঢোকাল। চাবিটা পারফেক্ট ফিট হল। একটা ক্লিক আওয়াজের সাথে তালাটা খুলে গেল। দরজা খুলে আমরা ভেতরে ঢুকলাম। এবার যে ঘরটা দেখলাম সেটা আগেরটার থেকে অনেক বড় এবং সুন্দর। দেয়ালে সোনার কাজ করা নকশা। মেঝেতে রঙিন পাথরের মোজাইক। ঘরের মাঝখানে একটা বড় পাথরের বেদি। আর সেই বেদির উপর রাখা আছে একটা সুন্দর কাঠের সিন্দুক। রাহুল বলল, মা, ওটাই হচ্ছে আসল রত্নভাণ্ডার। আমরা সিন্দুকের কাছে গেলাম। সিন্দুকটা দেখতে অসাধারণ সুন্দর। তাতে অনেক সুন্দর নকশা করা। কিন্তু সিন্দুকে কোনো তালা নেই। রাহুল ঢাকনা খুলে দিল। ভেতরে যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সিন্দুকটা ভর্তি সোনার গহনা, হীরার গয়না আর অনেক মূল্যবান পাথর। এত সুন্দর আর দামি জিনিস আমি জীবনে দেখিনি। রাহুল অবাক হয়ে বলল, মা, আমরা সত্যি সত্যি রত্নভাণ্ডার খুঁজে পেয়েছি। আমিও বিস্ময়ে কথা বলতে পারছিলাম না। এই সব কিছুটাই যেন স্বপ্নের মতো লাগছিল। কিন্তু হঠাৎই আমার মনে একটা সন্দেহ হল। রাহুল, এসব এখানে এতদিন পড়ে আছে, কিন্তু কেউ নিয়ে গেল না কেন? রাহুল বলল, হয়তো কেউ জানতই না মা। আমরাই প্রথম যারা এই গোপন জায়গা আবিষ্কার করেছি। কিন্তু আমার মনে আরও কিছু প্রশ্ন জাগল। এই তান্ত্রিক কে ছিলেন? তিনি কেন এসব এখানে লুকিয়ে রেখেছিলেন? আর সবচেয়ে বড় কথা, এই মানচিত্রগুলো এত নিখুঁত কেন?
আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, রাহুল, তুমি কি নিশ্চিত যে এই মানচিত্রগুলো সত্যিই সেই তান্ত্রিকের তৈরি? রাহুল একটু ভেবে বলল, কেন মা, তুমি কি সন্দেহ করছ? আমি বললাম, আমার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটায় কিছু একটা অস্বাভাবিক আছে। এত নিখুঁতভাবে সব কিছু মিলে যাওয়াটা কি স্বাভাবিক? রাহুল বলল, মা, হয়তো এটাই ভাগ্য। আমরা ভাগ্যবান যে এই গুপ্তধন খুঁজে পেয়েছি, কিন্তু আমার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। আমার মনে হচ্ছিল যেন কেউ আমাদের এই জায়গায় আসার জন্য পরিকল্পিতভাবে পথ দেখিয়েছে। হঠাৎ ঘরের পেছন থেকে একটা আওয়াজ এলো। আমরা ঘুরে তাকালাম। সেখানে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন। তার চুলদাড়ি সব সাদা, পরনে সাদা কুর্তা পায়জামা। তিনি হাসতে হাসতে বললেন, তোমরা এতক্ষণে এসেছ, আমরা দুজনেই ভয় পেয়ে গেলাম। রাহুল জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি এই জায়গার রক্ষক। আমি অনেকদিন ধরে তোমাদের অপেক্ষায় ছিলাম। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি আমাদের অপেক্ষায় ছিলেন? বৃদ্ধ লোকটি মাথা নাড়লেন, হ্যাঁ। এই রত্নভাণ্ডার শুধু বিশেষ মানুষদের জন্য, যারা সাহসী, যাদের মধ্যে কৌতূহল আছে, এবং যারা একসাথে কাজ করতে পারে। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে এই মানচিত্রগুলো? বৃদ্ধ লোকটি বললেন, সেগুলো আমিই রেখেছিলাম তোমাদের পরীক্ষা করার জন্য। আমার মাথা ঘুরে গেল। মানে আপনি আমাদের পরীক্ষা করেছেন? বৃদ্ধ লোকটি বললেন, হ্যাঁ। আমি অনেকদিন ধরে এমন মানুষের খোঁজ করছিলাম যারা এই রত্নভাণ্ডারের সঠিক উত্তরাধিকারী হতে পারবে। তোমরা দুজনে মিলে সেই পরীক্ষায় পাশ করেছ? রাহুল উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, মানে এই সব গয়নাগাটি আমাদের? বৃদ্ধ লোকটি হাসলেন, না, এগুলো তোমাদের না। কিন্তু এর চেয়েও বেশি কিছু আছে। আমি জিজ্ঞেস করলাম, কি আছে? বৃদ্ধ লোকটি একটা গোপন দেওয়াল খুলে দিলেন। সেখান থেকে আরেকটা ঘর দেখা গেল। সেই ঘরে প্রাচীন অনেক বই, পাণ্ডুলিপি আর জ্ঞানবিজ্ঞানের অমূল্য সংগ্রহ। বৃদ্ধ লোকটি বললেন, এই হচ্ছে আসল রত্নভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার। যুগ যুগ ধরে সংগ্রহ করা মানব সভ্যতার সবচেয়ে মূল্যবান সম্পদ। আমি বুঝতে পারলাম যে এই বৃদ্ধ মানুষটি সাধারণ কেউ নন। রাহুল জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন জ্ঞানী। আমার কাজ হচ্ছে এই জ্ঞানের ভাণ্ডার রক্ষা করা এবং যোগ্য মানুষদের হাতে তুলে দেওয়া। আমি জিজ্ঞেস করলাম, আমরা কিভাবে যোগ্য প্রমাণিত হলাম? বৃদ্ধ লোকটি বললেন, তোমরা মাছেলে একসাথে অভিযানে গেছ, একে অপরকে বিশ্বাস করেছ, সাহস দেখিয়েছ, এবং সবচেয়ে বড় কথা, তোমরা একে অপরের ভালোবাসা আর শ্রদ্ধার সাথে কাজ করেছ। আমি বুঝতে পারলাম যে এই পুরো অভিযানটাই আসলে আমাদের চরিত্র পরীক্ষা করার জন্য সাজানো হয়েছিল। বৃদ্ধ লোকটি বললেন, এই জ্ঞানের ভাণ্ডার এখন তোমাদের দায়িত্ব। তোমরা এগুলো ব্যবহার করে মানুষের কল্যাণে কাজ করবে। রাহুল জিজ্ঞেস করল, কিভাবে? বৃদ্ধ লোকটি বললেন, এই বইগুলোতে আছে চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা আর আরও অনেক বিষয়ের উন্নত জ্ঞান। তোমরা এগুলো অধ্যয়ন করে মানুষকে সাহায্য করতে পারবে। আমার মনে হলো এটা একটা বিরাট দায়িত্ব। আমি বললাম, আমরা কি এই দায়িত্ব নিতে পারব? বৃদ্ধ লোকটি বললেন, অবশ্যই পারবে। তোমাদের মধ্যে সেই যোগ্যতা আছে। রাহুল বলল, আমরা এই দায়িত্ব নিতে প্রস্তুত। আমিও সম্মতি জানালাম। বৃদ্ধ লোকটি খুশি হয়ে বললেন, খুব ভালো। এখন আমি তোমাদের এই জ্ঞানের ভাণ্ডারের রক্ষক নিয়োগ করছি। তিনি আমাদের হাতে একটা বিশেষ চাবি দিলেন। এই চাবি দিয়ে তোমরা যে কোনো সময় এখানে আসতে পারবে। কিন্তু মনে রেখো, এই জ্ঞান শুধু ভালো কাজেই ব্যবহার করতে হবে। আমরা দুজনেই প্রতিজ্ঞা করলাম যে আমরা এই জ্ঞান সৎ উদ্দেশ্যেই ব্যবহার করব। বৃদ্ধ লোকটি আমাদের আশীর্বাদ করলেন এবং বললেন, এখন তোমরা বাড়ি ফিরে যাও। কাল থেকে তোমাদের নতুন জীবন শুরু হবে। আমরা সেই গোপন পথ দিয়ে বাড়ি ফিরে এলাম। রাতে ঘুমাতে যাওয়ার সময় রাহুল আমার কাছে এলো। মা, আজকের এই অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতা। আমি বললাম, আমারও রাহুল। আর আমি গর্বিত যে তুমি আমার সাথে এই অভিযানে গিয়েছ। রাহুল বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধু আমার মা নয়, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধুও। পরের দিন থেকে আমাদের জীবন সত্যিই পাল্টে গেল। আমরা নিয়মিত সেই জ্ঞানের ভাণ্ডারে যেতাম। সেখানকার বইগুলো থেকে আমরা অনেক কিছু শিখলাম। রাহুল চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে আগ্রহী হল। আমি কৃষি বিজ্ঞানের বইগুলো পড়ে আমাদের গ্রামের কৃষকদের সাহায্য করতে শুরু করলাম। আমাদের এলাকার মানুষ অবাক হয়ে দেখল যে হঠাৎ করে আমরা অনেক জ্ঞানী হয়ে গেছি। রিতেশ আর পূজাও বুঝতে পারল যে আমাদের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। তারা আমাদের জিজ্ঞেস করল, কিন্তু আমরা বৃদ্ধ লোকটার কথা মতো এই গোপনীয়তা রক্ষা করলাম। আমরা শুধু বললাম যে আমরা নতুন কিছু বই পড়েছি। কয়েক মাস পর আমাদের এলাকায় একটা রহস্যজনক রোগ ছড়িয়ে পড়ল।
ডাক্তাররাও এই রোগের চিকিৎসা জানতেন না। কিন্তু রাহুল সেই প্রাচীন চিকিৎসা বইগুলো থেকে এই রোগের ওষুধ তৈরি করল। আমাদের তৈরি ওষুধে রোগীরা ভালো হয়ে গেল। এলাকার মানুষ আমাদের অসাধারণ সম্মান করতে শুরু করল। আমি কৃষি বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে কৃষকদের ফসল বৃদ্ধির নতুন পদ্ধতি শেখালাম। আমাদের গ্রামের কৃষকরা আগের থেকে অনেক বেশি ফসল উৎপাদন করতে পারল। আমি বুঝতে পারলাম যে সেই বৃদ্ধ জ্ঞানীর কথা সত্যি। জ্ঞানই আসল রত্ন। সোনারূপার থেকে জ্ঞানের দাম অনেক বেশি। রাহুল এখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। কিন্তু তার প্রাচীন জ্ঞান তাকে অন্যান্য ছাত্রদের থেকে এগিয়ে রেখেছে। আমি গ্রামের মহিলাদের বিভিন্ন বিষয় শেখাতে শুরু করেছি। আমাদের গ্রাম এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে। মাঝে মাঝে আমার মনে পড়ে সেই রাতের কথা যখন রাহুল আমার কাছে এসেছিল। সেই রাত থেকেই শুরু হয়েছিল আমাদের এই অভিজ্ঞতা। আমি বুঝতে পারি যে রাহুলের সেই অদ্ভুত কথাগুলো আসলে আমাদের এই বিশেষ যাত্রার সূচনা ছিল। সেই বৃদ্ধ জ্ঞানী হয়তো আমাদের মন নিয়ন্ত্রণ করেছিলেন যাতে আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারি। আজ 1 বছর হয়ে গেল সেই ঘটনার। আমি আর রাহুল এখনও নিয়মিত সেই জ্ঞানের ভাণ্ডারে যাই। প্রতিবার নতুন কিছু না কিছু শিখি। সেই বৃদ্ধ জ্ঞানী আমাদের বলেছেন যে এই জ্ঞানের ভাণ্ডারে অনেক রহস্য লুকিয়ে আছে। আমরা ধীরে ধীরে সব কিছু জানতে পারব। রাহুল এখন একজন দক্ষ চিকিৎসক হওয়ার পথে। আর আমি আমাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তিত্ব হয়ে উঠেছি। আমার মনে হয় আমাদের এই অভিজ্ঞতা শুধু একটা রোমাঞ্চকর অভিযান ছিল না। এটা ছিল আমাদের জীবনের একটা পরীক্ষা। আমরা সেই পরীক্ষায় পাশ করেছি এবং একটা নতুন জীবনের সূচনা করেছি। রাহুলের সাথে আমার সম্পর্ক আরও গভীর হয়েছে। আমরা এখন শুধু মা-ছেলে নই, আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু এবং সহযোগী। যখন আমি এই গোটা ঘটনা নিয়ে ভাবি, তখন আমার মনে হয় জীবনে কত রহস্য লুকিয়ে আছে। কত অজানা সত্য আমাদের চারপাশে ছড়িয়ে আছে। শুধু সাহস আর কৌতূহল থাকলেই সেসব আবিষ্কার করা যায়। আমি আর রাহুল সেই সাহস দেখিয়েছিলাম, আর তার ফলে পেয়েছিলাম জীবনের সবচেয়ে বড় পুরস্কার, জ্ঞানের অমূল্য সম্পদ। এখনও মাঝে মাঝে রাতে রাহুল আমার কাছে আসে। কিন্তু এখন সে আর সেই রকম অদ্ভুত কথা বলে না। এখন সে আসে আমার সাথে নতুন কোনো বই নিয়ে আলোচনা করতে। আমরা একসাথে বসে পড়াশোনা করি। পরিকল্পনা করি কিভাবে আমাদের জ্ঞান দিয়ে আরও মানুষের উপকার করা যায়। রাহুল এখন আমার গর্বের সন্তান। সে শুধু আমার ছেলে নয়, সে আমার গুরুও বটে। সেই বৃদ্ধ জ্ঞানী আমাদের বলেছিলেন যে একদিন আমরাও অন্য কাউকে এই জ্ঞানের ভাণ্ডারের অধিকারী করে তুলব। সেদিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাজ হচ্ছে যোগ্য মানুষ খুঁজে বের করা যারা এই জ্ঞানের সঠিক ব্যবহার করতে পারবে। এভাবেই এই জ্ঞানের ধারাবাহিকতা বজায় থাকবে। আমার এই গল্পটা শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। হয়তো মনে করবেন এটা শুধু কল্পনা। কিন্তু যারা মুক্ত মনে এই গল্প শুনবেন, তারা বুঝতে পারবেন যে জীবনে অসাধারণ সব অভিজ্ঞতা সম্ভব। শুধু চাই একটু সাহস, একটু কৌতূহল, আর একে অপরের প্রতি ভালোবাসা। আমার আর রাহুলের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পারিবারিক বন্ধন কত শক্তিশালী হতে পারে। মা-ছেলের সম্পর্ক শুধু রক্তের সম্পর্ক নয়, এটা হতে পারে আত্মার সম্পর্কও। আমরা একে অপরকে বিশ্বাস করেছিলাম, সহযোগিতা করেছিলাম, আর সেই বিশ্বাস আর সহযোগিতার ফলেই আমরা জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেয়েছি। এই গল্পটা বলতে গিয়ে আমার চোখ ভিজে যায়। কত সুন্দর সেই দিনগুলো ছিল। কত রোমাঞ্চ, কত আবেগ, কত আনন্দ। আজও যখন আমি সেই জ্ঞানের ভাণ্ডারে যাই, তখন মনে হয় যেন সেই প্রথম দিনের মতোই রোমাঞ্চ অনুভব করি। রাহুল আর আমি এখনও সেই গোপনীয়তা রক্ষা করে চলেছি। এই গল্পটা আমি প্রথমবার কারো সাথে শেয়ার করলাম। আমার বিশ্বাস, যারা এই গল্প শুনবে তারাও হয়তো তাদের জীবনে এমন কোনো অভিজ্ঞতার খোঁজ করবে। হয়তো তারাও বুঝতে পারবে যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জ্ঞান আর পারিবারিক ভালোবাসা। রাহুল এখন 23 বছর বয়সে একজন সফল চিকিৎসক। কিন্তু তার সাফল্যের পেছনে আছে সেই প্রাচীন জ্ঞানের অবদান। আমি এখনও সেই একই বাড়িতে থাকি। কিন্তু আমার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। আমি এখন আমাদের এলাকার একজন সম্মানিত শিক্ষিকা। অনেক মানুষ আমার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে আসে। পূজা এখন 18 বছর বয়সী। সে ইউনিভার্সিটিতে বায়োলজি নিয়ে পড়ছে। সে এখনও জানে না আমাদের গোপন রহস্যের কথা। কিন্তু আমার মনে হয় শীঘ্রই তাকেও এই জ্ঞানের ভাণ্ডারের অংশীদার করতে হবে। সেই বৃদ্ধ জ্ঞানী বলেছিলেন যে পরিবারের সবাইকে এই জ্ঞানে দীক্ষিত করতে হবে। রিতেশও বুঝতে পারে যে আমাদের পরিবারে কিছু একটা বিশেষত্ব এসেছে। তবে সে কখনো বিশেষ প্রশ্ন করে না।
হয়তো সে বুঝতে পারে যে সময় এলে সবকিছু জানতে পারবে। আমি মাঝে মাঝে ভাবি কবে তাকে এই সত্য বলব। কিন্তু সেই বৃদ্ধ জ্ঞানীর নির্দেশ অনুযায়ী এখনও অপেক্ষা করছি। গত মাসে একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় আমি বাড়ির বাগানে বসে বই পড়ছিলাম। হঠাৎ দেখলাম একটা অচেনা মেয়ে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে কাছে এসে বলল, আন্টি, আমি আপনাদের খুঁজছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমাদের খুঁজছিলে কেন? মেয়েটি বলল, আমার স্বপ্নে একজন বৃদ্ধ লোক এসে বলেছেন যে এই বাড়িতে আমার জন্য কিছু আছে। আমার গা শিরশির করে উঠল। এই মেয়েটির কথা শুনে আমার মনে পড়ে গেল আমাদের সেই অভিজ্ঞতার কথা। আমি তাকে বাড়িতে এনে বসালাম। তার নাম শ্রেয়া, বয়স ১৯ বছর। সে পাশের গ্রামের মেয়ে। আমি তাকে বিস্তারিত জিজ্ঞেস করলাম। সে বলল যে গত কয়েকদিন ধরে সে একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্নে একজন সাদা চুলদাড়ির বৃদ্ধ লোক তাকে এই বাড়ির ঠিকানা দিয়ে পাঠিয়েছেন। আমি বুঝতে পারলাম যে সেই বৃদ্ধ জ্ঞানী আমাদের আরেকটা পরীক্ষার মুখোমুখি করেছেন। আমি রাহুলকে ফোন করে বাড়ি আসতে বললাম। রাহুল এসে শ্রেয়ার কথা শুনে আমার সাথে একমত হল। আমরা ঠিক করলাম যে তাকে সেই গানের ভাণ্ডারে নিয়ে যাব। হয়তো সেই বৃদ্ধ জ্ঞানী তার জন্য কিছু বিশেষ ব্যবস্থা করে রেখেছেন। পরের দিন সকালে আমি, রাহুল আর শ্রেয়া একসাথে সেই গোপন জায়গায় গেলাম। কবরস্থানে পৌঁছে আমরা সেই গোপন প্রবেশপথ খুলে নিচে নামলাম। জ্ঞানের ভাণ্ডারে পৌঁছে দেখলাম সেই বৃদ্ধ জ্ঞানী আমাদের জন্য অপেক্ষা করছেন। তিনি শ্রেয়াকে দেখে হাসলেন। আহা, তুমি এসে গেছ। আমি তোমার অপেক্ষায় ছিলাম। শ্রেয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমার স্বপ্নে এসেছিলেন? বৃদ্ধ লোকটি মাথা নাড়লেন। হ্যাঁ। তুমিও এই জ্ঞানের ভাণ্ডারের উত্তরাধিকারী। তোমার ভেতরে বিশেষ ক্ষমতা আছে। তিনি শ্রেয়াকে একটা প্রাচীন বই দিলেন। এই বইটিতে আছে মানসিক শক্তি বৃদ্ধির বিশেষ পদ্ধতি। তুমি এই বই অধ্যয়ন করে অন্যদের মানসিক সমস্যার সমাধান করতে পারবে। এভাবে আমাদের দল আরও বড় হয়ে গেল। শ্রেয়া এখন আমাদের পরিবারের একজন সদস্যের মতো। সে রাহুলের সাথে মিলে চিকিৎসা সেবা দিয়ে থাকে। আর আমার সাথে মিলে মানুষদের বিভিন্ন সমস্যার সমাধান করে। আমাদের এলাকায় এখন একটা বিশেষ চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছে যেখানে আমরা ৩ জন মিলে সেবা দিয়ে থাকি। সেই বৃদ্ধ জ্ঞানী আমাদের বলেছেন যে এভাবেই ধীরে ধীরে আরও মানুষ এই জ্ঞানের ভাণ্ডারের সাথে যুক্ত হবে। আমাদের কাজ হচ্ছে যোগ্য মানুষ খুঁজে বের করা, যারা এই জ্ঞানের সঠিক ব্যবহার করতে পারবে। এভাবে একটা গোপন সংগঠন গড়ে উঠবে যারা মানুষের কল্যাণে কাজ করবে। আজ যখন আমি এই পুরো গল্পটা বলছি, তখন আমার মনে হচ্ছে এটা যেন কোনো রূপকথার গল্প। কিন্তু এটা সত্যি। আমার জীবনে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য সত্য। রাহুলের সাথে সেই রাতে যে অদ্ভুত কথোপকথন হয়েছিল, সেটাই ছিল আমাদের এই নতুন জীবনের সূচনা। আমি এখন বুঝতে পারি যে জীবনে অনেক রহস্য আছে। অনেক অজানা শক্তি কাজ করে আমাদের চারপাশে। শুধু খোলা মন নিয়ে সেসব গ্রহণ করতে হয়। আমি আর রাহুল সেই খোলা মন নিয়ে এগিয়ে গিয়েছিলাম, আর পেয়েছিলাম জীবনের সবচেয়ে বড় উপহার। রাহুল এখন একজন বিখ্যাত চিকিৎসক। কিন্তু সে কখনো ভুলে যায় না যে তার গানের উৎস কোথায়। সে এখনও নিয়মিত সেই গানের ভাণ্ডারে যায় নতুন কিছু শেখার জন্য। আমিও নিয়মিত যাই। শ্রেয়াও আমাদের সাথে যায়। আমরা ৩ জন মিলে এখন একটা শক্তিশালী দল তৈরি করেছি। সেই বৃদ্ধ জ্ঞানী আমাদের বলেছেন যে আগামী বছর আরও কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হবে। তাদেরও স্বপ্নের মাধ্যমে পাঠানো হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমাদের স্বপ্ন হচ্ছে এই জ্ঞান দিয়ে পুরো পৃথিবীর মানুষের উপকার করা। যখন আমি রাতে ঘুমাতে যাই, তখন মনে পড়ে সেই প্রথম রাতের কথা, রাহুলের সেই অদ্ভুত কথাগুলো। এখন আমি বুঝতে পারি যে সেই কথাগুলো আসলে কোনো অন্য শক্তি তার মুখ দিয়ে বলিয়েছিল। হয়তো সেই বৃদ্ধ জ্ঞানীর মানসিক প্রভাব ছিল। উদ্দেশ্য ছিল আমাদের এই যাত্রায় প্রবেশ করানো। আমি এখন নন্দিনী সেন নই। আমি এখন জ্ঞানের এক অভিভাবক। রাহুলও শুধু আমার ছেলে নয়, সে আমার সহযোদ্ধা। আমাদের মধ্যে এখন যে বন্ধন, সেটা রক্তের সম্পর্কের থেকেও গভীর। আমরা একই লক্ষ্যে, একই স্বপ্ন নিয়ে কাজ করে চলেছি। শ্রেয়া আমাদের পরিবারের নতুন সদস্য। তার মানসিক শক্তি দিয়ে সে অনেক অসুস্থ মানুষকে সুস্থ করে তুলেছে। আমাদের ৩ জনের সম্মিলিত শক্তি দিয়ে আমরা এলাকার মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছি। এই সাফল্য আমাদের আরও অনুপ্রাণিত করে। আমার এই গল্প শুনে অনেকেই হয়তো ভাববে এটা অবিশ্বাস্য। কিন্তু যারা জীবনে অলৌকিক কিছুর অভিজ্ঞতা পেয়েছেন, তারা বুঝতে পারবেন যে এমন ঘটনা সম্ভব। পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমাদের বৈজ্ঞানিক জ্ঞানের বাইরে।
আমি আমার এই অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিলাম। যারা শুনেছেন তারা হয়তো নিজেদের জীবনে এমন কোনো সুযোগের অপেক্ষা করবেন। হয়তো তারাও খুঁজে পাবেন তাদের জীবনের লুকানো রত্নভাণ্ডার। শুধু চাই একটু সাহস, একটু বিশ্বাস আর খোলা মন। এই গল্পটা বলতে গিয়ে আমার অনেক আবেগ হয়েছে। কারণ এটা শুধু একটা গল্প নয়, এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। রাহুলের সাথে আমার সেই অভিযান আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি এখন অনেক বেশি পূর্ণ, অনেক বেশি সার্থক জীবনযাপন করছি। যারা এই গল্প শুনলেন তাদের জন্য আমার একটাই পরামর্শ। জীবনে যখনই কোনো অদ্ভুত বা রহস্যময় কিছুর সম্মুখীন হবেন, তখন ভয় না পেয়ে সাহসের সাথে এগিয়ে যাবেন। হয়তো সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আর সবসময় মনে রাখবেন, পারিবারিক বন্ধনই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমার আর রাহুলের গল্প এখানেই শেষ নয়। এটা একটা নতুন শুরু। আমরা আরও অনেক অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। সেই বৃদ্ধ গানই আমাদের বলেছেন যে গানের ভাণ্ডারে আরও অনেক গোপন কক্ষ আছে। সেগুলো আমাদের এখনও আবিষ্কার করতে হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। হয়তো একদিন পূজা আর রিতেশও আমাদের এই গোপন জগতের অংশ হয়ে যাবে। হয়তো আমাদের পরিবার একটা সম্পূর্ণ গানী পরিবারে পরিণত হবে। সেই স্বপ্ন নিয়েই আমি আর রাহুল এগিয়ে চলেছি। আমার গল্পটা এখানেই শেষ করছি। যারা শুনেছেন তাদের ধন্যবাদ। আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে। মনে রাখবেন, জীবনে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হচ্ছে জ্ঞান অর্জন। আর সেই যাত্রায় পরিবারের সাথে থাকতে পারলে সেটা হয় আরও বেশি আনন্দদায়ক।